জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ায় ব্যর্থতার দায় স্বীকার করে জনতার কাছে ক্ষমা চেয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আজ নিষ্ঠুর বউ, চাহিদা মেটাতে স্বামী বাধ্য করায় প্রথমে ঘুমের ওষুধ খাওয়ানোর পর বালিশ চাপা দিয়ে নির্মমভাবে বিয়ের ৮ দিনের মাথায় স্বামীকে খুন করেছে স্ত্রী জান্নাত আক্তার। এই ধরনের ৩টি পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে নির্বিঘ্নে এভাবেই ঘাঁটিতে ফিরে যায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক B-2 স্টিলথ বোমারু বিমান। স্বামী বাধ্য করায় প্রথমে ঘুমের ওষুধ খাওয়ানোর পর বালিশ চাপা দিয়ে নির্মমভাবে বিয়ের ৮ দিনের মাথায় স্বামীকে খুন করেছে স্ত্রী জান্নাত আক্তার। এই ঘটনা এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। জানা যায় মেহেদী হাসানের স্ত্রী জান্নাত আক্তারের বিয়ের আগে আরেক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। বিয়ের পর স্বামী বারবার শারীরিক সম্পর্ক করলে তা মেনে নিতে পারছিলেন না জান্নাত। রাতে একাধিকবার আপত্তি জানান তিনি। এক পর্যায়ে কৌশলে ঘুমের ওষুধ খাওয়ানোর পর বালিশ চাপা দিয়ে মেহেদীকে হত্যা করে জান্নাত। আমি আমার পুত্রের জীবনের কাছে ফুলে তুলে দিচ্ছি না। বাপ পড়তে 9 বছর 9.5 বছর এ মাঠের কাম করে করে চলতেছে পুত্র। আজকে আমি কারে ডাক দিয়া। ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়া পৌর এলাকায় শুক্রবার রাতে ঘটে এমন ঘটনা। শনিবার সকালে নিহত মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় স্ত্রী জান্নাত আক্তারকে আটক করেছে পুলিশ। এক সপ্তাহ হয়েছে এই মেয়ের আর ছেলের বিয়ে হয়েছে, কিন্তু আমাদের এই দিকের 10 জন ওইদিকে 10 জন সমাবর্তী সমাজ নিয়ে আমাদের বিয়ে দিছি। মেয়ের ভিতরে যে খুঁজ ছিল তা আমরা জানি না। যে ছেলেরা যেইভাবে ষড়যন্ত্র করে মারছে এবং কি যারা যারা জড়িত আছে, আমি চাই যতটুকু কঠিন শাস্তি আছে আপনারা দেন। স্থানীয়রা জানান, কুমিল্লার যুবক মেহেদী হাসান তার মাকে নিয়ে আখাউড়া মসজিদ পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। গত 9 মে পারিবারিকভাবে আখাউড়া পৌর শহরের মসজিদ পাড়ার আল আমিনের মেয়ে জান্নাত আক্তারের সাথে বিয়ে হয় তার। তবে বিয়ের পর স্বামীকে মেনে নিতে পারছিল না জান্নাত। শুক্রবার রাত 10টার দিকে মেহেদী হাসান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে স্ত্রী স্বামীর অসুস্থতার কথা বাড়ির মালিককে বললে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এক সপ্তাহ আগে ওনারা বিয়ে করেছি। বিয়ে করার মধ্যে আমরা তো আর ওইরকম বিষয়টা জানি না। সকালবেলা সবাই ঘুমে, হঠাৎ করে আমার পাশের বাড়ির আন্টিটা ডাইকে আনছে। আমার ডাইকে আনার পরে দেখি এই অবস্থা ঘটে। ওনার বউ নাকি ঘুমের ওষুধ খাওয়াইয়া মারছে, গলার মধ্যে দাগও আছে। এই পাশে যে দড়িটা বাঁধছে না, দাগও আছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সমিউদ্দিন জানান, প্রথমে ঘুমের ওষুধ, পরে বালিশ চাপা দিয়ে হত্যার ঘটনা স্বীকার করেছে স্ত্রী। যে তাদের মধ্যে বিয়ে হয়েছে এক সপ্তাহ আগে। বিয়ের পর থেকে সেই আসলে মেয়েটা তার স্বামীকে মেনে নিতে পারতেছিল না, কারণ আরেকটা ছেলের সাথে প্রায় 1 বছর যাবত সম্পর্ক ছিল এবং স্বামী তাকে বারবার শারীরিক সম্পর্কের জন্য চাপ দিচ্ছিল এবং ইচ্ছার বিরুদ্ধে সেই শারীরিক সম্পর্ক করতেছিল বারবার। এটা তার মধ্যে একটা নাকি বিরক্ত ছিল। সেই শারীরিকভাবে অসুস্থ ছিল, তার প্রেশারও লো ছিল। এই পর্যায়ে সেই জোর করে কালকেও কিন্তু শারীরিক সম্পর্ক করছিল। তো করার কারণে সে তার উপর খুব সেই রাগান্বিত হয়ে গেছে। গ্লাসের মধ্যে 6টা ট্যাবলেট মিশিয়েছে। তো এটা খাওয়ার পরে সে অনেকটা অবচেতন হয়ে যায়। কৌশলে তাকে বালিশ চাপা দেয়। বালিশ চাপা দেওয়ার পরে তার স্বামী তখন তাদের মধ্যে দস্তহস্ত হয়। দস্তহস্তের এক পর্যায়ে যেটা আমরা গলার মধ্যে ভিক্টিমের একটা দাগ দেখলাম। আসামি যেটা বললো যে তাকে এক সময় নিচে কাঠ থেকে পড়ে যাওয়ার পরে তাকে গলা চেপে ধরছিল এবং ওই আসামির যে নখের যে দাগ গলার মধ্যে আমরা এটাও অনেকটা শনাক্ত করেছি। তো এক পর্যায়ে ওখানে আবার সে বালিশ চাপা দিয়ে তার স্বামীকে হত্যা করেছে। বিয়ের পর সকলের ইচ্ছে থাকে নতুন স্বপ্ন দেখার, কিন্তু বিয়ের 8 দিনেই শেষ হয়ে গেল মেহেদীর স্বপ্ন। এ ঘটনা এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। দ্রুত ঘটনাটির তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানান স্থানীয়রা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে সিটিজেন্স প্ল্যাটফর্ম আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি স্বীকার করেন, নতুন রাজনৈতিক শক্তি হিসেবে তারা দেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেননি। নতুন বন্দোবস্তের কথা বলেছিলাম, কিন্তু শেষ তক পুরানো বন্দোবস্তের মধ্যে আমাদেরকে ঢুকে যেতে হয়েছে এবং এজন্য আমি নাগরিকদেরকে দায়ী করব না, প্রথমত নিজেদেরকে দায়ী করব যে আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। মঞ্জু বলেন, নির্বাচনে বাস্তবতায় বড় জোটে যেতে হয়েছে, এতে অনেকেই কষ্ট পেয়েছেন। আমরা আপনার প্রত্যাশা পূরণ করতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি। তার এই ক্ষমা প্রার্থনার পর উপস্থিতির উদ্দেশ্যে তিনি জানতে চান, আপনারা কি আমাকে ক্ষমা করলেন? কিন্তু একযোগে না ধ্বনি উঠলে তিনি মন্তব্য করেন, ক্ষমা না করার প্রবণতাকেই এখন নেতিবাচক সংস্কৃতি বলে মনে হচ্ছে।
ব্যাখ্যা করতে গিয়ে মঞ্জু বলেন, ছোট রাজনৈতিক দলদের জন্য নির্বাচনী লড়াই টিকে থাকা বেশ কঠিন। ভোট কেন্দ্রে এজেন্ট দেয়া থেকে শুরু করে পুরো নির্বাচনী কাঠামো একা সামলানো সম্ভব ছিল না। তিনি বলেন, জোটে যাওয়ার দায় আমরা 60% নিচ্ছি, জনগণকে দোষ দিচ্ছি না। ছোট দলের অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে এবি পার্টির চেয়ারম্যান জানান, তাদের নেতাকর্মীরা প্রতিদিনই সামাজিক মাধ্যমে উপহাসের শিকার হন। অনেকে প্রশ্ন তোলেন, এবি পার্টি কি 100 ভোটও পাবে? স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে নির্বাচনে সফল হওয়া কতটা কঠিন তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি তাসনিম জারার প্রসঙ্গও তোলেন। মঞ্জুর মতে, অতিরিক্ত মিডিয়া সমর্থন থাকা সত্ত্বেও তিনিও 1% ভোট নিশ্চিত করতে পারেননি। গত ডিসেম্বরের শেষ দিকে এবি পার্টি অনানুষ্ঠানিকভাবে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটে যুক্ত হয়। এবার মঞ্জু ফেনী 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মাঠে প্রচারণা চালাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, জয় দিন। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে নির্বিঘ্নে এভাবেই ঘাঁটিতে ফিরে যায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক B2 স্টিলথ বোমারু বিমান। তবে এর আগে 2টি মহাসাগর পাড়ি দিতে হয় বাংকার বাস্টার বোমা বহনে সক্ষম এসব বিমানকে। যুক্তরাষ্ট্র থেকে উড়ে ইরানে পৌঁছাতে অতিক্রম করতে হয় 11,000 কিলোমিটারেরও বেশি পথ। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের অপারেশন মিডনাইট হ্যামারে অংশ নেয় মোট 125টি বিমান। এর মধ্যে 7টি ছিল B2 স্টিলথ, যে কারণে মার্কিন ইতিহাসে B2 স্টিলথ বিমান দিয়ে চালানো অন্যতম বড় সামরিক হামলা বলা হচ্ছে এই অপারেশনকে। অভিযান শুরু হয় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মধ্যরাতে, ঘড়ির কাঁটায় ঠিক 12টা। 21 জুনের প্রথম প্রহরেই মিসৌরি বিমান ঘাঁটি থেকে ক্ষিপ্র গতিতে ইরানের দিকে যাত্রা শুরু করে জঙ্গি বিমানের বহর। উত্তর আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এগোতে থাকে পূর্ব দিকে। মাঝপথে জ্বালানি পূরণ করে বিমানগুলো। এরপর কোনো দেশের আকাশসীমায় প্রবেশ না করেই জিব্রাল্টার প্রণালীর উপর দিয়ে প্রবেশ করে ভূমধ্যসাগরে। হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রথমে ইসরায়েল, পরে জর্ডান ও ইরাকের আকাশ ব্যবহার করে সোজা পৌঁছে যায় ইরানের আকাশসীমায়। রাজধানী তেহরান থেকে দক্ষিণের ফর্দো, নেতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় নিখুঁতভাবে ফেলে অন্তত 14টি বাংকার বাস্টার বোমা, যার এক একটির ওজন 13 টনের বেশি। এরপর তাৎক্ষণিক ত্যাগ করে ইরানের আকাশ। মার্কিন ঘাঁটি থেকে উড্ডয়নের পর ইরানের টার্গেটগুলোতে পৌঁছাতে এসব বিমানের সময় লেগেছে প্রায় 19 ঘন্টা। এরপর ঠিক একই পথ ব্যবহার করে নিজেদের মিসৌরি ঘাঁটিতে ফিরে যায় 22 জুন। হামলা চালাতে মার্কিন বোমারু ও অন্যান্য জঙ্গি বিমানগুলো যখন ইরানের দিকে এগোচ্ছিল, তখন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সিচুয়েশন রুমে বসে সামরিক অভিযান পর্যবেক্ষণ করছিলেন। কখনো কখনো তাকে চিন্তিতও দেখা গেছে। আক্রমণের দিনক্ষণ নির্ধারণের পরও ইরানকে ধোঁকা দিতে আলোচনার জন্য 2 সপ্তাহ সময় দেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু 2 দিনের মাথায় হামলাই করে বসেন। নূর মোহাম্মদ, স্টার নিউজ। বাপেরও বাপ আছে কথাটি যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে দিয়েছে ইরান। বিশ্বের প্রথম দেশ হিসেবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক সফলভাবে অচল করে দিয়েছে দেশটি। উন্নত সামরিক জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন করার এই ঘটনাকে বিশ্লেষকরা খুবই তাৎপর্যপূর্ণ ও নজিরবিহীন বলে অভিহিত করেছেন। মার্কিন প্রযুক্তি যে অব্যর্থ নয়, এটিও যে ঠেকানো সম্ভব তাই করে দেখিয়েছে অদম্য ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানে ইন্টারনেট ফেরাতে মাস্কের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরানে বর্তমানে কয়েক হাজার স্টারলিংক ইউনিট চালু থাকলেও সেগুলোর সংযোগ বড় ধরনের বিপর্যয়ে পড়েছে। শুরুতে প্রায় 30% ট্রাফিক গোলযোগে পড়লেও এখন তা 80%-এর উপরে গিয়ে ঠেকেছে। এমন বেইজ্জতিতে ইলন মাস্কের সাম্রাজ্য আগে কখনো পড়েছে? মার্কিন স্বেচ্ছাচারিতা আর আগ্রাসনের মুখে এভাবে আর কেউ কখনো ঝামা ঘুষে দিতে পেরেছে? স্টারলিংক কর্তৃপক্ষ এই নিয়ে মন্তব্য করেনি।
স্টারলিংক রিসিভারগুলো কাজ করার জন্য মূলত গ্লোবাল পজিশনিং সিস্টেম অর্থাৎ জিপিএস সিগন্যালের উপর নির্ভর করে। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পর থেকেই ইন্টারনেট জিপিএস সিগন্যাল জ্যাম করে দিচ্ছে। নজিরবিহীন এই তৎপরতার সরাসরি প্রভাব পড়ছে ওই ইন্টারনেট সেবার উপর। এর ফলে দেশটির বিভিন্ন এলাকা থেকে এখন আংশিক থেকে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্নতা দেখা দিচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখানে গুরুত্বপূর্ণ তথ্য হলো ইরানে স্টারলিংক ব্যবহারের কোনো সরকারি অনুমোদন নেই। তারপরও অবৈধভাবে দেশটিতে অনেক রিসিভার পাঠানো হয়েছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে দেশটিতে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভকে যখন সরকার বদলানোর সহিংস বিক্ষোভ বানানো হয়েছে, তখন তা ঠেকাতে ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে দেশটির প্রশাসন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দ্রুত ইন্টারনেট সেবা চালুর আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত সংযোগ পুনরুদ্ধারের কাজ চলছে। বিদেশি দূতাবাস এবং সরকারি মন্ত্রণালয়গুলোতে আগে ইন্টারনেট সংযোগ দেয়া হবে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের জন্য স্টারলিংক রীতিমতো প্রাণভোমরা হয়ে উঠেছে। শুধু ইরান কেন, পৃথিবীর যেখানেই মার্কিন স্বার্থবিরোধীরা আছে সেখানেই সংঘাত আর অস্থিরতা তৈরিতে মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার প্রভাব এখন সবাই জানে। রাশিয়া আর ইউক্রেনের সংঘাতেও এই স্টারলিংক ইউক্রেনীয় বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীগুলো যোগাযোগের জন্য স্টারলিংক ব্যবহার করছে। সুদানে বছরের পর বছর ধরে গৃহযুদ্ধে দুই পক্ষই স্টারলিংক ব্যবহার করছে।